একদম ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত। আজাদ তো 14 গ্রামে একটা নিভৃত গ্রামে জন্মগ্রহণ করেছে। তারপর সে স্পোর্টস রিপোর্টার হিসেবে মূলত তার সাংবাদিকতা শুরু করে, নিউ এজ সহ অনেক বড় বড় পত্রিকায় সাংবাদিকতা করে এবং আন্তর্জাতিক বেশ কিছু পত্রিকায়, তার বেশ কিছু জার্নালে তার কলাম প্রকাশিত হয়। এখন সে আমাদের অন্তর্বর্তী সরকার, এই সরকারের ডেপুটি প্রেস সচিব। এভাবে অনেক সাংবাদিক আছেন যারা নিশ্চয় জানেন। সম্মানিত উপস্থিতি, প্রিয় সাংবাদিক ভাইরা, আমি প্রোগ্রাম প্রায় শেষ পর্যায়ে, আমি সংক্ষেপে আর দুই একটি কথা বলে শেষ করব। দুই একটি রিকোয়েস্ট করবো আপনাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সঠিক পথ দেখানোর জন্য যে রাসূলকে প্রেরণ করেছেন, নবী রাসূলদেরকে, আপনারা জানেন এই রাসূল শব্দের অর্থ হচ্ছে বার্তাবাহক, যিনি সংবাদকে বহন করে নিয়ে যান। আমরা কিন্তু কেউ সংবাদ সৃষ্টি করি না, কোন একটা সৃষ্ট সংবাদকে সংগ্রহ করে সেটিকে আমরা বহন করে নিয়ে যাই। আমরা যদি সেটি মানুষের কল্যাণের জন্য করি, তাহলে নবী রাসূলরা যে কাজ করে গেছেন, তারা যে সেটার প্রতিদান পান, আমরা আশা করি আমরাও সেই প্রতিদানটা পাব। কারণ আল্লাহ বলেছেন কোরআনে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে প্রেরণ করা হয়েছে। তাহলে আমরা সাংবাদিকরা কি, কোন বিষয়ে কোন কাজটি করার জন্য সিদ্ধান্ত নিয়েছি? এখানে মতাদর্শের কথা বলা হয়েছে। মত প্রত্যেকের থাকবে, রাজনৈতিক যে বিষয়ে, সামাজিক যে বিষয়ে প্রত্যেকেরই মতামত প্রকাশ করার স্বাধীনতা আছে, আমাদেরও আছে। আমরা যে কোনো মত, যে কোনো রাজনৈতিক দলের সাপোর্টার হতে পারি, কিন্তু আমাদের আদর্শ হবে একটা, সেটা হচ্ছে জনগণকে সেবা করা। আল্লাহ বলছেন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি মানুষের কল্যাণের জন্য। সুতরাং আমরা যারা সাংবাদিকতা করি, এখানে হীনমন্যতা প্রকার কোনো কারণ নেই, এখানে ছোট নিজকে ছোট মনে করার কোনো কারণ নেই। আমরা সর্বোত্তম কাজগুলো করছি যদি আমরা সেটাকে সঠিকভাবে করি। প্রিয় ভাইরা, এই 14 গ্রাম, আমরা যখন ঢাকা শহরে বলি যে 14 গ্রাম, তখন জেলার নাম বলতে হয় না। আপনারা যখন এখান থেকে সংবাদ প্রেরণ করেন 14 গ্রাম, মানুষ মনে করে যে হ্যাঁ এটা 14 গ্রাম, এটা অনেক অনেক জেলার চেয়েও বেশি মর্যাদা রাখে। কিন্তু আমরা অনেক সময় কষ্ট পাই এবং সাংবাদিকতার ধ্বংসের বীজ বপন তখন হয়ে যায় যখন একজন সাংবাদিক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ফুলের তোড়া দিতে যান। সাংবাদিকের কাজ কিন্তু এটা নয়। ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে আপনার সকল সম্পর্ক থাকে, কিন্তু ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আপনি ফুলের তোড়া দিতে যান কেন? আপনারা আপনাদের যে যে পত্রিকাতে আছেন, সেই পত্রিকার ইথিক্স, সেই পত্রিকার নীতিমালা, সেই পত্রিকার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে দেখেন যে এটা, এই অনুমতি আপনারা পাবেন না। এখানে সাংবাদিক যাদেরকে থানায় ধরে নিয়ে নির্যাতন করা হয়েছে, তাদেরকে থানার ওসি সাহেব করেননি, থানার প্রশাসন তাকে নির্যাতন করেনি। যাদের নামে মিথ্যা মামলা দায়ের করছে, তাদের এফআইআর গুলো থানা থেকে লেখা হয়নি। কাকে ফুলের তোড়া দিচ্ছেন আপনারা? এই ফুলের তোড়ার সাথে অন্য একটা সম্পর্ক আছে, সেটা আমি বলতে চাই না। এটা ওপেন সিক্রেট, যেটাকে বলা সবাই জানে, কেউ বলে না, এরকম একটা জিনিস। এই জিনিসটা করার দরকার নেই। আমরা তথ্যের জন্য যেহেতু তারা সোর্স, সেখানে সেটাকে আমরা কাজে লাগাবো, কিন্তু এই কাজটা যাতে আমরা না করি। 14 গ্রামে ব্যাপক মানবাধিকার লঙ্ঘন হয়। 14 গ্রামে আমার মনে হয় 14 গ্রামের লোকাল পত্রিকাগুলো যদি আপনারা বিশ্লেষণ করেন, এখানে আত্মহত্যার প্রবণতা অনেক বেশি। খুব ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে মানুষকে মেরে ফেলছে। বিশেষ করে নারী হত্যাটা সবচেয়ে বেশি, শিশু হত্যা, অপহরণ হচ্ছে, চিন্তাই হচ্ছে। অথচ আমরা এতজন সাংবাদিক 14 গ্রামের সাংবাদিকতা করি,
অনেক মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। এত যোগ্যতা সম্পন্ন সাংবাদিক, এত সুন্দর চেহারার সাংবাদিকও অনেক জেলাতেও নাই। আমরা আশা করব প্রথমে আমি আমার অধিকার সম্পর্কে যেমন বুঝবো, আমার মর্যাদা সম্পর্কে বুঝবো। 2002 সালে আমরা সাপ্তাহিক 14 গ্রাম প্রকাশ করার জন্য যখন উদ্যোগ গ্রহণ করি, তখন আমাদের 14 গ্রামে আমাদের কুতুস কাকা, বাবলু থেকে শুরু করে মুরব্বীরা ছিলেন। আমরা ওনাদের থেকে পরামর্শ গ্রহণ করতাম। আমাদের বিভিন্ন প্রোগ্রামগুলোতে ওনাদের কথা আবার দিতাম। সাংবাদিকতায় হিংসা প্রতিহিংসার কোনো স্থান নেই, সাংবাদিকতায় গীবতের কোনো স্থান নেই। এখানে হচ্ছে সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট। যে যোগ্য সেই দিকে থাকবে। এখানে প্রতিযোগিতা হবে নিজের সাথে, অন্যের সাথে প্রতিযোগিতা করার কোনো কারণ নাই। এখানে সার্টিফিকেট খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। এটা কুতুস কাকা বলেছেন, আসলে সার্টিফিকেট সাংবাদিকতা গুরুত্বপূর্ণ। আপনারা কবি আল মাহমুদের কথা জানেন, বড় কবি, চিরসবুজের কবি বলি আমরা। কবি আল মাহমুদ একজন গ্রুপ লিডার হিসাবে গেছেন। আপনারা জেনে নেবেন ওনার পড়ালেখা কতটুকু। আরো অনেক বড় বড় সাংবাদিক বাংলাদেশে আছে যাদের পড়ালেখা কত। সাংবাদিকতার মূল হচ্ছে সাংবাদিকতার নীতিমালা মেনে মানুষের সেবা করার মানুষে নিজে সংবাদগুলো যথাযথভাবে যথাস্থানে পৌঁছে যিনি দিতে পারবেন তিনি হচ্ছে সাংবাদিক। এতে তিনি কোন গ্রাম থেকে আসছেন, কোন বংশ থেকে আসছেন, কোন বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন কি করেননি, এই বিষয়গুলোর সাথে এটা কোনো সম্পর্ক নেই। তিনি বাংলা ভাষায় শুদ্ধরূপে লিখতে পারেন কিনা, বাংলা ব্যাকরণ বুঝেন কিনা, এটা হচ্ছে যথেষ্ট। সাংবাদিকতার যে নীতিমালাগুলো আছে সে আলোকে তিনি লিখতে পারেন কিনা, এ হচ্ছে সাংবাদিকতার। তিনি সাংবাদিক। আমি বলেছি রাসূলের কথা। আল্লাহর কাছ থেকে যে বাণীটা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবী রাসূলদের কাছে আসতো, সেগুলোই রাসূল মানুষকে দিয়ে দিত। এখানে কিন্তু কোনো নয়ছয় করার সুযোগ থাকতো না, ওনারাও করতেন না। আমরা যারা বার্তা বাহক, আমরা যারা সাংবাদিক, আমরাও এখানে নিজের মন মতো করে কোনো কিছু এখানে যোগ বিয়োগ করার কোনো সুযোগ নাই। আপনি হুবহু যেটা সৃষ্টি হয়েছে সেটা তুলে ধরবেন। কার পক্ষে গেল, কার বিপক্ষে গেল, নাকি আপনার বিপক্ষে গেছে নাকি আপনার পক্ষে গেছে, সেটা দেখার দায়িত্ব সাংবাদিকের নয়। আরেকটা বিষয় হচ্ছে যে সাংবাদিকরা চাঁদাবাজি করে। চাঁদাবাজি মানে পুলিশ হচ্ছে সবচেয়ে বড় চাঁদাবাজ, আর পুলিশ থেকেও সাংবাদিকরা চাঁদাবাজি করে। এটা কিন্তু একটা বিশাল যোগ্যতার ব্যাপার। এটা কিন্তু ছোটখাটো বিষয়, এটা একটা বিশাল যোগ্যতার ব্যাপার। সাংবাদিকদের কাজ দেখলে পুলিশ সে যত অন্যায় করুক এগুলো কিন্তু ছেড়ে দেয়, ঠিক না? ছেড়ে দেয় কিনা? ছেড়ে দেয়। এটা একটা বিশাল ব্যাপার। সবাই থেকে চাঁদাবাজি যে করে, আমি তার থেকে চাঁদাবাজি, বিশাল ব্যাপার। আমি আমার রিকোয়েস্ট থাকবে সাংবাদিকদের প্রত্যেকের TIN সার্টিফিকেট থাকবে। এর মানে হচ্ছে আমরা এই পরিমাণ ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি যাই করি না কেন ওই যোগ্যতা অর্জন করব, যাতে আমি সরকারকে, দেশকে ট্যাক্স দিতে পারি, ট্যাক্স দেওয়ার যোগ্যতা অর্জন করতে পারি। কারো থেকে ট্যাক্স খাওয়ার দায়িত্ব আমার নয়। সাংবাদিকরা নিজের কল্যাণের জন্য যথেষ্ট। তারপরে যে বিষয়গুলো আছে, যে কল্যাণ ট্রাস্টগুলো আছে, সেখানে যতটুকু সম্ভব আপনারা সেখানে যারা নির্বাচিত হবেন, আমি অনুরোধ করব তাদের মাধ্যমে তারা যাতে সেখানে যোগাযোগ করে। আর প্রশিক্ষণের বিষয়টি দেখুন, প্রশিক্ষণ খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যখন সাপ্তাহিক প্রচারণ শুরু করি তখন শুরু থেকেই এই বিষয়টির উপর কন্টিনিউ এই কাজটি করতাম। এবং কিছুদিন আগেও আমরা কক্সবাজারে 3 দিনের একটা প্রশিক্ষণ করতাম। একটা ব্যাপারে আবার জানলেন, এর আগে অনেকেই অংশগ্রহণ করছেন। আমরা শুধু সাপ্তাহিক 14 গ্রামের সাথে সম্পৃক্ত না, এর বাহিরের সাংবাদিক যারা আছেন তাদেরকেও সেখানে বিভিন্ন সময় অংশগ্রহণ করাতাম। এবং আমি সম্পাদককে অনুরোধ করবো প্রেস ক্লাবের সাথে সম্পৃক্ত সকল সদস্যদেরকে সাপ্তাহিক 14 গ্রামের পক্ষ থেকে, প্রেস ক্লাবের পক্ষ থেকে যে প্রশিক্ষণগুলো আয়োজন হবে সেখানে সকলকে অংশগ্রহণ করাবে। আর প্রেস ক্লাবের পক্ষ থেকে যে প্রশিক্ষণ প্রোগ্রামগুলো হবে, প্রেস ক্লাবের সদস্য নয়, সাংবাদিকতা করেন অথবা করতে চান
এরকম নবীন যারা আছেন তাদেরকেও সেখানে অংশগ্রহণ করাবেন। যারা আজকে যাদেরকে শোক প্রস্তাব যাদের জন্য আমরা পেশ করলাম, আজকে শোক প্রস্তাব গ্রহণ করলাম, তারা তো চলে গেছেন দুনিয়া থেকে। এর অর্থ হচ্ছে আমাদেরকেও কিন্তু দুনিয়া থেকে চলে যেতে হবে। সার্থকতা হচ্ছে সেখানে, সেটা হচ্ছে একজন প্রাইমারি স্কুলের শিক্ষকের সবচেয়ে বড় সার্থকতা হচ্ছে তার ছাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তার চেয়ে অনেক বড় শিক্ষক। আমাদের সার্থকতা তখনই আমরা সার্থক হব যখন আমাদের হাতে গড়া কোনো একজন সাংবাদিক জাতীয় পর্যায়ের সাংবাদিকতা করবে। প্রত্যেক পিতা চান, প্রত্যেক বড় ভাই চান তার ছোট ভাই, প্রত্যেক পিতা চান তার সন্তান তার চেয়ে অনেক বড় হোক। আমরা সেটা চাইতে হবে। আরেকটা হচ্ছে একজন আরেকজনের, দেখেন ইসলামে আরেকজনের নামটি বিকৃত করে উচ্চারণ করাও জায়েজ নয়। ধরেন একজনের নাম হচ্ছে কামাল, তাকে বললেন কামাইল্লা, তার মনে কষ্ট যাবে না? যাবে কিনা? কবিরা বুড়া, এই কামাইল্লা বলাও জায়েজ নয়। ইসলামে কারো ঘরে তার অনুমতি ছাড়া, তাকে সালাম দিয়ে অনুমতি ছাড়া ঢুকাও যায় না, ঢুকাও যায় না। লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যে তোমরা কারো ঘরে প্রবেশ করো না যতক্ষণ পর্যন্ত তার অনুমতি না পাবে, তাকে সালাম দিয়ে তার অনুমতি নিয়ে তারপরে প্রবেশ করবে। আল্লাহ রাসূল বলছেন কারো বাড়ির পিছন দিয়ে তোমরা ঢুকো না। দেখেন আপনার বাড়ির পিছন দিয়ে যদি আপনার ঘনিষ্ঠ বন্ধুও ঢুকে তাহলে কিন্তু আপনার মনে কষ্ট হবে, ঠিক না? যেখানে আমাদের ধর্মে, কোরআনে, হাদিসে এই ছোট ছোট বিষয়গুলো আছে, সেখানে আমরা কিভাবে অন্যের পিছনে গোয়েন্দা তৈরি করি, সেখানে আমরা কিভাবে গীবত করি, অথচ গীবতকে বলা হয়েছে মরা ভাইয়ের মাংস খাওয়ার সমান। লা ইয়াক্তাব বাদুকুম বাদান আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমু আখি মাইতান ফাকারবিতুম ওয়াত্তাকুম। আল্লাহ বলেন তোমরা একজন আরেকজনের গীবত করো না। তোমরা কি মরা ভাইয়ের মাংস খাওয়া পছন্দ করো? ফাকারবিতুম, নিশ্চয় তোমরা সেটা করো না। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। দেখেন আমি আমার ভাইয়ের মাংস খাওয়া পছন্দ করবো না, তা সেখানে মরা ভাইয়ের মাংস, এ হচ্ছে গীবত। আরেকটা জিনিস আপনারা খুব ভালো করে জানেন, কোন ডাস্টবিনের দুর্গন্ধ যদি বন্ধ করতে হয় তার প্রথম শর্ত হচ্ছে ডাস্টবিনের ঢাকনা দিয়ে দেওয়া। আপনার ম্যানুয়ালটা যদি খোলা থাকে, ঢাকনা খোলা যদি থাকে তাহলে সেখান থেকে দুর্গন্ধ ছড়াবে। ডাস্টবিনের ঢাকনা যদি খোলা থাকে তাহলে সেখান থেকে কি দুর্গন্ধ ছড়াবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জবানের হেফাজত করবে আর লজ্জাস্থানের হেফাজত করবে, তাকে জান্নাতে যাওয়ার ব্যাপারে আমি তার সুপারিশ করি। তাহলে আমরা যারা কলম দিয়ে লিখি আমরা বিবেকের কাছে দায়বদ্ধ। আমি আমার সাংবাদিকতার নীতিমালার কাছে দায়বদ্ধ। আমি মানুষের কোন অবস্থাতে অধিকার হরণ করব না, আমি কোন অবস্থাতে মানবাধিকার লঙ্ঘন করব না। আর স্বাধীনতা হচ্ছে অন্যের স্বাধীনতা রক্ষা করে, অন্যের অধিকার রক্ষা করে নিজের অধিকার প্রয়োগ করার নাম হচ্ছে স্বাধীনতা। অন্যের অধিকার হরণ করে নিজের অধিকার প্রয়োগ করার নাম স্বাধীনতা নয়, এটার নাম হচ্ছে স্বেচ্ছাচারিতা। এই কথাগুলো বলে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে, এবং আজকে একটা সুন্দর আয়োজন, এই ধরনের আয়োজনগুলো আরো অনেক বেশি প্রত্যাশা করে এই ধরনের সুন্দর আয়োজনগুলো, এবং এর বাহিরে যারা আছে তাদেরকে সহ ধরেন প্রেস ক্লাবের প্রোগ্রাম, সেখানে প্রেস ক্লাবের সদস্য নাই এমন লোকদেরকে দাওয়াত দিতে কোনো অসুবিধা নাই। আপনারা এখানে দেখবেন, আমি এখানে বসে আসার পরে এখানে বসে আপনাদের পুরো আমাদের প্রেস ক্লাবের পুরো গঠনতন্ত্রটা খসড়াটা দেখার সুযোগ হয়েছে। সেখানে একটা উপদেষ্টা পরিষদ আছে, বলেছে সামাজিকভাবে গণ্যমান্য ব্যক্তিরা সেখানে উপদেষ্টা পরিষদ সদস্য হইতে পারবেন। আমাদের চৌদ্দগ্রামে এত পরিমাণ সামাজিক গণ্যমান্য সদস্য আছে, মানুষ আছে অনেক অনেক বেশি। দেখেন আমাদের এই যে ঢাকা সিটি কর্পোরেশনের দক্ষিণে এখন যিনি সিইও, তিনি ওনার বাড়ি চৌদ্দগ্রাম, মেট্রো রেলের এমডি ওনার বাড়ি চৌদ্দগ্রাম, এরকম অনেক সচিব আছে, অনেকে আছে, অনেক সেনাবাহিনীর অনেক লোক আছে, হ্যাঁ অনেক লোক আছে যারা চৌদ্দগ্রাম শত শত। এবং আপনারা যদি তাদেরকে সম্মানিত করেন তাহলে চৌদ্দগ্রাম প্রেস ক্লাব অর্থনৈতিকভাবে কখনো দুর্বল হবে না, এবং প্রেস ক্লাবের মাধ্যমে যে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন হবে সেখানে কখনো অর্থনৈতিক দৈন্যতা দেখা দিবে না। তবে শর্ত হচ্ছে অর্থনৈতিক সকল কেলেঙ্কারি থেকে
14 গ্রামের সাংবাদিকদেরকে অবশ্যই মুক্ত থাকতে হবে। আপনারা জানেন মফস্বল সাংবাদিকতা একটা বিশাল চ্যালেঞ্জের ব্যাপার। এখানে হচ্ছে নৈতিকতা হচ্ছে 1 নম্বর চ্যালেঞ্জ, কারণ মফস্বল সাংবাদিকদেরকে হচ্ছে সবচেয়ে অবহেলিত। সংবাদটা আমাদের এখান থেকে যায় কোথায়? জাতীয় পত্রিকায় অথবা জাতীয় কি নিউজ চ্যানেলগুলোতে, টেলিভিশন চ্যানেলগুলোতে। কিন্তু যারা নিউজগুলো পাঠায় এগুলো দিয়ে তারা সেখানে সমৃদ্ধ হয়, কিন্তু মফস্বল সাংবাদিকরা থাকে সবসময় কি দেখেন এখানে কয়জন বেতন পান? অনেকগুলো পত্রিকা ঢাকা, কুমিল্লা, চিটাগং বিভিন্ন জায়গা থেকে প্রকাশ করা হয়। কয়জনের বেতন পান? 25 টাকা মনে পায়, 25 টাকা পাইতো, এই 8 টাকা পায়। দেখেন আর কেউ পান? খুব সামান্য। এবং এটা কিন্তু এখন যুগে এখন $1 হচ্ছে 115 টাকা। এখন দ্রব্য বলে যে উদ্যোগতি, তাহলে আমাদেরকে অবশ্যই এই সাংবাদিকতার পেশার পাশাপাশি আমার ইনকামে অবশ্যই একটি পেশা থাকতে হবে। এবং এক্ষেত্রে যারা প্রেস ক্লাবের সাথে সম্পৃক্ত, যারা সিনিয়র আছেন, আমাদের সাংবাদিক ভাইয়েরা এই জাতীয় কোনো সমস্যা যদি পড়েন, তাহলে কল্যাণ ফান্ড এটা একটা বিষয় আছে, কিন্তু তাদের একটা স্থায়ী কর্মসংস্থান যদি হয়, এবং এক্ষেত্রে আপনারা হেল্প করবেন, আমরা হেল্প করবো ইনশাআল্লাহ। জাতীয় পর্যায়ে যারা আছেন এবং যারা আপনাদের পত্রিকাগুলোর সাথে কথা বলো যে চট্টগ্রামের প্রেস ক্লাবের এই ফান্ডকে সমৃদ্ধ করার জন্য চেষ্টা করবেন। আমরা আমাদের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করব। আপনাদেরকে আবারও মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।